Hello, my dear students. How are you? I hope all of you are fine by the grace of Almighty. All of you are welcome to From Charsha High School online class. This is Raju Chakraborty, Assistant Teacher of Charsha High School. After a long time, I again come back to represent another class to you. Today's class especially, I am going to present 6 to 10. Today I would like to discuss about most important part of English, parts of speech. So students, I would like to talk in Bengali for the best convenience of my dear students. Let's go start our topic. আমরা জানি ইংরেজিতে আমরা যে বাক্য গঠন করি, একটা বাক্য যখন লিখি, বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকে প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা নাম থাকে। আমরা একটা সেন্টেন্স লিখছি এখানে, উই লিভ ইন বাংলাদেশ, হুইচ became independent in 1971। এখানে সেন্টেন্স লিখলাম, উই লিভ ইন বাংলাদেশ হুইচ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এই যে একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সের কয়টা পার্ট? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা পার্ট। 9টা পার্ট নিয়ে বাক্যটা হলো, আমরা বাংলাদেশে বাস করি, যেটি 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল বা স্বাধীন হয়েছিল। এই যে এখানে যতগুলো শব্দ আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা শব্দের আলাদা আলাদা নাম আছে। আমরা যেমন মানুষের যেরকম আমাদের পরিচয় হচ্ছে মানুষ, কিন্তু মানুষের আলাদা আলাদা একটা নাম থাকে, সবার আলাদা নাম থাকে, সবার আলাদা বৈশিষ্ট্য থাকে। ঠিক বাক্যের মধ্যে অবস্থিত প্রত্যেকটা শব্দের এরকম আলাদা আলাদা নাম থাকে, এবং প্রত্যেকটা শব্দের জন্য আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, এবং প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা কাজ থাকে। যেমন আমি একটু নির্দিষ্ট করে বলছি, যেমন এখানে আমরা উই হচ্ছে প্রোনাউন, উইটা হচ্ছে প্রোনাউন, লিভ হচ্ছে ভার্ব, ইন হচ্ছে প্রিপজিশন, বাংলাদেশ হচ্ছে একটা নাম, নাউন, হুইচ হচ্ছে বাংলাদেশকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে প্রোনাউন, বিকেম হচ্ছে ভার্ব, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন হচ্ছে প্রিপজিশন, আর আমাদের একটা সর্বশেষ একটা আছে টাইম, 1971, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা কি বুঝলাম? বাক্যের মধ্যে অবস্থিত প্রত্যেকটা শব্দের যে আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা কাজ, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা যদি পার্টস অফ স্পিচ পড়ি, সেটা কি পাচ্ছি আমরা? পার্টস অফ স্পিচ। আমরা একটু ভেঙে দেখি শব্দটা কি। পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশগুলো, অর্থ হচ্ছে র বা এ, স্পিচ অর্থ হচ্ছে বক্তব্য বা বাক্য। তাহলে কি দাঁড়ালো? আমাদের অর্থটা দাঁড়ালো অংশগুলোর বক্তব্য, এরকম না, মনে রাখতে হবে প্রিপজিশনের পরের অংশ আগে উচ্চারিত হয়, আগের অংশ পরে উচ্চারিত হয়। আমরা যদি এটাকে আক্ষরিক করতে একটু লিখি, তাহলে কি দাঁড়াবে? পিছন থেকে আসবে বক্তব্যের অংশগুলো, মানে কি দাঁড়াচ্ছে? বক্তব্যের অংশগুলো, বাক্যের অংশগুলো বা বক্তব্যের অংশগুলো। কি দাঁড়ালো? বক্তব্যের অংশগুলো বা বাক্যের অংশগুলো। আমরা যদি ভেঙে এটাকে লিখি, তাহলে আমাদের বুঝার বিষয় কি এখানে বুঝতে হবে, বাক্যে অবস্থিত পার্সিস্টেন্সটাকে একটু দেখি। বাক্যে অবস্থিত প্রত্যেকটা শব্দের যে আলাদা আলাদা নাম, বাক্যে অবস্থিত, যেমন এখানে এটা একটা বাক্য, এই বাক্যে কয়টা, এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা নাম, যেটা আমি একবার লিখে দেখা দিলাম।
বাক্যে যে আলাদা আলাদা নাম, এদের নাম যেমন আলাদা কাজও তেমন আলাদা। যেমন আমরা যদি এখানে ইন্ডিপেন্ডেন্টটা ইচ্ছা মতো আমি এখানে বসালাম, হবে না। 1971টা আমি এখানে বসালাম, হবে না। কেন হবে না? এগুলো বসার এই যে ওয়ার্ডগুলো কখন কোন জায়গাতে কোন ওয়ার্ডটা বসবে এগুলো একটা নিয়ম আছে। তাহলে আমাদের কিন্তু পার্সন স্পেস অঙ্ক হচ্ছে পদ প্রকরণ। পদ প্রকরণ আমরা একটু দেখি, অর্থাৎ বাক্যে অবস্থিত প্রত্যেকটা বাক্যে অবস্থিত প্রত্যেকটা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। আবার বলছি, বাক্যে অবস্থিত প্রত্যেকটা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। বাক্যে অবস্থিত, আমি সংজ্ঞাটা লিখছি, বাক্যে অবস্থিত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস অফ স্পিচ বলা হয়। মূল কথা হচ্ছে বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকবে প্রত্যেকটা শব্দের যে আলাদা আলাদা নাম, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, আমাদের পার্টস অফ স্পিচ হচ্ছে, পার্টস অফ স্পিচ 8 প্রকার। এক, নাউন। 2, প্রোনাউন। 3, অ্যাডজেক্টিভ। 4, ভার্ব। 5, অ্যাডভার্ব। 6, প্রিপোজিশন। 7, কনজাংশন। 8, ইন্টারজেকশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। মানে আমাদের বক্তব্যের সময় আমরা যে কথাগুলো বলবো প্রত্যেকটা শব্দকে মোট 8 ভাগে ভাগ করা হয়, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। মানে বক্তব্যের অংশগুলোকে টোটাল 8 ভাগে ভাগ করা হয়, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকে আমরা এখানে আলোচনা করবো। আর একটা আমি একটু সংক্ষেপে যদি বুঝিয়ে দিচ্ছি, মনে রাখতে হবে এখানে যে অ্যাডজেক্টিভ, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, আমাদের বিস্তারিত ক্লাস তো আসছে। অ্যাডজেক্টিভ শুধুমাত্র কাজ করবে কাকে নিয়ে? নাউন এবং প্রোনাউনকে নিয়ে। অ্যাডজেক্টিভ কাজ করবে, অ্যাডজেক্টিভ এই দুইজনকে নিয়ে কাজ করবে। এটা সবার আলাদা আলাদা কাজ আছে, এখানে সবার আলাদা আলাদা কাজ আছে, সবার কাজ আলাদা, সবার বৈশিষ্ট্য আলাদা, সবাই আলাদা আলাদা একটা রোল থাকে এখানে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে শুধুমাত্র নাউন বা প্রোনাউনকে নিয়ে কাজ করবে। অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডজেক্টিভকে নিয়ে কাজ করা। আমি আবার বলছি, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করা, অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে নিয়ে কাজ করা। আমরা বিস্তারিত আরো বলবো পরে, তবে আমি আজকে নাউন নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে নাউন। নাউন, বিশেষ্য। নাউন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, নাউন কাকে বলে? যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। যে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। যে কোনো কিছু না, আমাদের চারপাশে অনেক কিছু নাম আছে। আমি এখানে লিখছি, এটা হচ্ছে হোয়াইট বোর্ড, এটা হচ্ছে পেন, এখানে মোবাইল আছে, এখানে স্ট্যান্ড আছে, একটা রুমে করছি, উপরে পেন আছে, এটি স্কুলে হচ্ছে, এটা চরসাই, এখানে স্কুল মাঠ আছে, এখানে প্রধান শিক্ষক আছে, আমার নাম আছে চক্রবর্তী। এই যে নামগুলো প্রত্যেকটা নামই হচ্ছে নাউন। তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি, যে কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে যদি বিস্তারিত লিখি, অথবা আমি আরো লিখতে পারি, যে ওয়ার্ড দ্বারা কোন ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থার নাম, দোষ গুণ
এবং মানুষের মনে আবেগ অনুভূতি ইচ্ছার নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির নাম, যেমন আমি একটা ব্যক্তির নাম লিখি রহিম, করিম, রুমা, আমি ব্যক্তির নাম লিখলাম, বস্তুর নাম লিখি পেন, টেবিল, বুক, আমি স্থানের নাম লিখি ঢাকা, চরসাই, বাংলাদেশ, এগুলো সবই হচ্ছে স্থানের নাম। তারপরে নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থার নাম, নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থার নাম, নাম বা প্রনাউনের দোষ গুণ অবস্থার নাম মধ্যে আছে উইজডম জ্ঞান, স্যাডনেস দুঃখ, লনলিনেস একাকিত্ব, এগুলো হচ্ছে অবস্থা নাম, মানুষের মনের আবেগ অনুভূতির নাম। তো মানুষের মনে আবেগ অনুভূতির নাম কি আছে, যেমন হ্যাপিনেস, হ্যাপিনেস অর্থ হচ্ছে সুখ। তারপরে আছে আমাদের অনেস্টি সততা, হ্যাপিনেস। তাহলে এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে ব্যক্তির নাম রহিম, করিম, রুমা, এটা হচ্ছে বস্তুর নাম পেন, টেবিল, বুক, এটা হচ্ছে স্থানের নাম ঢাকা, চরসাই, বাংলাদেশ, এগুলো সবই স্থানের নাম। উইজডম জ্ঞান, তারপর আছে আমাদের স্যাডনেস দুঃখ, লনলিনেস একাকিত্ব, এগুলো একটা নাম, এগুলো হচ্ছে দোষ গুণ অবস্থা নাম। হ্যাপিনেস সুখ, এটা মানুষ সুখ দেখা যায় না, ধরা যায় না, মানুষ অনুভূতি দিয়ে কল্পনা করা হয়, মানুষ মনে আবেগ অনুভূতি ইচ্ছার নাম। তারপর সততা, এগুলো দেখা যায় না, এগুলো অনুভূতি দিয়ে কল্পনা করে নিতে হয়, মানুষ অনুভূতি দিয়ে কল্পনা দিয়ে এগুলো বুঝে নিতে হয়। তাহলে আমরা শিখলাম কি, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, নাম হলো প্রণামের দোষ গুণ অবস্থার নাম এবং মানুষের মনের আবেগ অনুভূতি ইচ্ছা নাম বুঝে তাকে নাউন বলে। এক কথায় যে কোনো কিছুর নামকে নাউন বলে। আমরা একটু দেখি নাউন কত প্রকার, নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আধুনিক পদ্ধতিতে নাউন দুই প্রকার। এই আধুনিক পদ্ধতিকে আগে বলা হতো গণনার দিক থেকে, নাউন দুই প্রকার। এক, কাউন্টেবল নাউন, যা গণনা করা যায়। একটা ছিল আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না কিন্তু মাপা যায়। এই হচ্ছে আধুনিক পদ্ধতিতে নাউন দুই প্রকার, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আমি এই আলোচনাটা পরে আসছি। সাধারণত নাউন দুই প্রকার, একটা আছে, এটা হচ্ছে গণনার দিক থেকে বলতে বর্তমানে এটাকে আধুনিক নিয়মে বলা হয়। সাধারণত নাউন দুই প্রকার, সাধারণত নাউন দুই প্রকার। এক, কনক্রিট নাউন। দুই, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। ইন্দ্রিয়গ্রাহ্য কি? মানুষের পঞ্চেন্দ্রিয়, আমাদের পঞ্চেন্দ্রিয় কি? চক্ষু,
কর্ণ মানে কান, নাসিকা মানে নাক, জিহ্বা আর যে ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে সকল নাউন শনাক্ত করা হয়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে সকল নাউন শনাক্ত করা হয় তাকে বলা হয় কনক্রিট নাউন। আমি আবার বলছি, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে সকল নাউন শনাক্ত করা হয়, পঞ্চ ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাকে কনক্রিট নাউন বলে। এই কনক্রিট নাউনে আমি আজকে আলোচনা করব। কনক্রিট নাউন আবার 4 প্রকার। কনক্রিট নাউন 4 প্রকার। 1 প্রপার নাউন। প্রপার নাউন। বি কমন নাউন। সি কালেক্টিভ নাউন। ডি ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা আজকে এই হচ্ছে আমাদের কনক্রিট নাউন 4 প্রকার। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা আছে, কনক্রিট নাউনের বিপরীত আরেকটা নাউন আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নেই। আমাদের এই কনক্রিট নাউনটা 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আমরা আজকে প্রপার নাউন নিয়ে আলোচনা করব। এখন প্রপার নাউন অর্থাৎ নাম বাচক। প্রপার নাউন কাকে বলে? এখানে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য আছে, সেটা বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়, যে ওয়ার্ড বা নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায়। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নির্দিষ্ট করে বোঝায়, তাকে প্রপার নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। নির্দিষ্ট করে বোঝাতে কেমন তোর কথা? একটু উদাহরণ দিচ্ছি। যথা হাসান, বাবুল, পরি। যেমন আমি যদি ক্লাসে তোমাদের ডাক দিই, করিম এদিকে আসো, কি আসবে? সবাই আসবে না, আসবে শুধু করিম। যদি আমি ডাক দিই, বাবু তুমি এদিকে আসো, কি আসবে? অবশ্যই করিম আসবে। মানে আমি বাবুলকে ডাক দিচ্ছি, বাবুল আসবে। যদি করিমকে ডাক দিই, করিম আসবে। মানে এটা হচ্ছে কারণান্তর। যদি আমি ডাকি, বুঝতে হবে এটা হচ্ছে নির্দিষ্ট, আমি তাকে ডাকছি, অন্য কাউকে। তারপরে সব বস্তুর নাম। যেমন আমি যদি বলি তোমার আইসিটি বুকটা নিয়ে আসো, তুমি অবশ্যই আইসিটি বইটা নিয়ে আসবে। তুমি সবগুলো নিয়ে আসবে না, নির্দিষ্ট করে বুঝা। তারপর আসুন, তারপর আমি একটা নাম লিখলাম গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত। গীতাঞ্জলি যদি বলি গীতাঞ্জলি বইটা নিয়ে আসো, গীতাঞ্জলি নিয়ে আসবে, তুমি অন্য কিছু নিয়ে আসবে না। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম নির্দিষ্ট করে বোঝায়, তাহলে এটা হলো বস্তু নাম। আইসিটি বুকটা নিয়ে আসো, গীতাঞ্জলি বইটা নিয়ে আসো, তাহলে তুমি ওই নামটাই বুঝবে। তারপর আসো স্থানের নাম। আমি যদি বলি স্থানের, এই তো স্থানের নাম। আমি যদি আমি ঢাকা যাচ্ছি, ঢাকা হলে যদি অন্য কোনো শহরের সুযোগ না, ঢাকা হলে আমি ঢাকায় যাচ্ছি। যদি বলি আমি চরসাই হাই স্কুলে যাচ্ছি, চরসাই হাই স্কুল, তাহলে তোমার তুমি আমাকে জিজ্ঞাসা করো স্যার কোথায় যাচ্ছি, আমি বললাম যে স্কুলে যাচ্ছি বা চরসাই হাই স্কুলে যাচ্ছি, তাহলে তুমি তো বোঝার কোনো সুযোগ নেই যে স্যার নুরুল্লাহপুর হাই স্কুলে যাবে বা অন্য কোনো হাই স্কুলে যাবে। স্যার যাবে কোথায়? চরসাই হাই স্কুলে। ওকে, তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তিগত স্থান নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। এখানে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা প্রপার নাউনের বৈশিষ্ট্য বলি। যেটা এই বৈশিষ্ট্যগুলোর কারণে এই প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউনের মধ্যে আলাদা আলাদা। আমরা এই জিনিসটা একটু বুঝতে হবে। আমি বৈশিষ্ট্যটা লিখছি, স্টুডেন্টটা মনে রাখতে হবে। মনে রাখতে হবে কি কি? এক, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আর্টিকেল মানে এ
N A N দা প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আমরা কখনো শুনছি এ রহিম, এ করিম, দা করিম, দা ডাকা, দা চরসাই, এ চরসাই, আমরা কিন্তু কখনো শুনি না। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। 2 প্রপার নাউন এর শেষে এস ভা ইয়েস যুক্ত হয়ে বহুবচন হয় না। প্রপার নাউনগুলো বহুবচন হয় না। 3 নম্বর বৈশিষ্ট্য, প্রপার নাউন ক্যাপিটাল লেটার, প্রপার নাউনগুলো ক্যাপিটাল লেটার দ্বারা শুরু করতে হয়। তার 3টা বৈশিষ্ট্য আসলো কি? প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, প্রপার নাউনের শেষে এস বা ইয়ে যুক্ত হয়ে বহুবচন হয় না। কখন আমরা শুনছি রহিমগুলো, করিমগুলো, হাসানগুলো, সুমনগুলো, ডাকাগুলো, এগুলো শুনছি, সরসাইগুলো, এরকম কখনো হয় না। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, প্রপার নাউনের শেষে এস বা এর যুক্ত হয়ে বহুবচন হয় না, প্রপার নাউন ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। সো স্টুডেন্টস, today's class, that's so I hope all of you enjoy the class, and all of you, I also hope all of you share the videos and keep watching the videos and keep with me for next update. Thank you too much all of you.